8 বছর আগে পাওয়া চীনা ঋণের $24 বিলিয়ন মধ্যে পাওয়া গেছে মাত্র $5 বিলিয়ন, যেখানে 27টি প্রকল্পের মধ্যে শেষ হয়েছে 4টির কাজ। এরই মধ্যে আসছে জুলাই প্রধানমন্ত্রীর চীন সফরে মিলছে নতুন ঋণের প্রতিশ্রুতি, যা নতুন প্রকল্প নেয়ার পক্ষে সহায়ক হলেও তার যথাযথ ব্যবহারের প্রতি জোর দিচ্ছেন বিশ্লেষকরা। কর্ণফুলী তলদেশ দিয়ে দুপারকে এক করেছে বঙ্গবন্ধু টানেল। $1 বিলিয়ন ব্যয়ের এই প্রকল্পে টাকার যোগান দিয়েছে চীন, যা পাকাপাকি হয় 8 বছর আগে 2016 সালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকা সফরে। কেবল কর্ণফুলী টানেল নয়, সেই সফরে পাওয়া যায় বাংলাদেশের উন্নয়নে $24 বিলিয়ন অর্থ যোগানের প্রতিশ্রুতি। নেওয়া হয় অবকাঠামো, তথ্য প্রযুক্তি সহ নানা খাতের 27টি প্রকল্প। তবে ইআরডির তথ্য বলছে, গত 8 বছরে সেই প্রতিশ্রুতির বিপরীতে ঋণ চুক্তি সই হয়েছে $8 বিলিয়ন, ছাড় হয়েছে মাত্র $5 বিলিয়ন। আমাদের ঋণ কেন হয়েছে? আমাদের বাজেট ঘাটতির জন্য। বাজেট ঘাটতি বছরের পর বছর আমাদের হচ্ছে এবং সব দেশে বাজেট ঘাটতি হয়, কিন্তু আমরা এই বাজেট ঘাটতিটাকে কিন্তু আমরা কাজে লাগিয়েছি, আমরা বিনিয়োগ করেছি। গেল 8 বছরে ছাড় হওয়া $5 বিলিয়ন বিপরীতে বাস্তবায়নাধীন প্রকল্প 11টি, এর মধ্যে শেষ হয়েছে মাত্র 4টি। অন্যদিকে প্রতিশ্রুত $24 বিলিয়নের বিপরীতে 27 প্রকল্পের কথা বলা হলেও বাদ দেওয়ার তালিকায় প্রায় অর্ধেক বা 12টি। এমন বাস্তবতায় জুলাইয়ে চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, যেখানে মিলতে পারে নতুন আরও কয়েক বিলিয়নের প্রতিশ্রুতি। আমরা এই লোনগুলো যখন নিয়েছি, আমরা তো কিছু বিশেষ প্রজেক্ট করার জন্য নিয়েছি, কাজেই সেগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হয়েছে। তো সুতরাং ইন্টারেস্ট রেট বেশি, কিন্তু এটাও মনে রাখতে হবে যে ওডিআই লোন আপনি চাইলে তো পাবেন না, সেটারও কিন্তু সরবরাহ লিমিটেড। কাজে বাংলাদেশকে একটা ব্যালেন্স তৈরি করতে হয়েছে। অভাবের তাড়নায় আমরা বড়ভাবে ঋণের পিছনে না ছুটে বরঞ্চ আরেকটু বাস্তবসম্মতভাবে মূল্যায়ন করা দরকার। এবং আমি আবারও বলছি, এই মূল্যায়নটা 1 বছরের বিষয় না, এই মূল্যায়নটা একটা মধ্যমেয়াদী বিষয়। এবং এই মধ্যমেয়াদী আলোচনাটা আমার এলডিসি থেকে বেরোনোর উত্তরণকালীন সময়ের সাথে যেমন মিলাতে হবে, আগামী নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা প্রণয়ন হচ্ছে তার সাথেও আমাকে এটাকে যুক্ত করতে হবে। এইটা হলে পরেই কিছুটা সঠিক হবে। চীনা প্রকল্পের বেশিরভাগই অবকাঠামো উন্নয়নের, তাই বিশেষজ্ঞদের পরামর্শ, অর্থনৈতিক সুবিধা আদায়ে জোর দিতে হবে বিনিয়োগ, আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। অর্থবছরের প্রথম 11 মাসে রেকর্ড $3 বিলিয়ন ছাড়িয়েছে বিদেশি ঋণ পরিশোধ। ইআরডি সূত্রে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয় যে অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত মোট পরিশোধ করা হয়েছে $306 কোটি, যা আগের অর্থবছরে একই সময়ে ছিল $246 কোটি, খানিকটা বেশি। সেই হিসেবে বছর ব্যবধানে পরিশোধ বেড়েছে প্রায় 24.5%। প্রতিবেদন অনুযায়ী একই সময়ে ঋণ ছাড়ের পরিমাণ ছিল $702 কোটি, যা গত অর্থবছরেও ছিল $698 কোটি। অর্থাৎ ছাড় বেড়েছে মাত্র 0.5%, যদিও এই সময়ে ঋণের প্রতিশ্রুতি ছিল $792 কোটি। দর্শক, অর্থবছরের প্রথম 11 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 57.54%, যা গেল 5 বছরের মধ্যে সবচেয়ে কম। এমনকি টাকার অঙ্কও বেশ খানিকটা কমেছে শুধু মে মাসেই। এমন অবস্থায় অর্থবছর শেষে পুরো বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এই মুহূর্তে বেশ কিছু তথ্য উপাত্তের ভিত্তিতে আপনাদেরকে সেই বিষয়টি আমরা একটু বিশ্লেষণের চেষ্টা করব। শুরুতে আমরা যে তথ্যটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে 2023-24 অর্থবছরের যেই বাস্তবায়ন প্রক্রিয়াটি আমরা দেখতে পাচ্ছি সেটি মোট 57.54% পর্যন্ত বাস্তবায়ন হয়েছে, যেটি অর্থাৎ এর আগের অর্থবছর 22-23 অর্থবছরে ছিল 61.73%। অর্থাৎ বছর ব্যবধানে যদি আমরা দেখি খানিকটা কিন্তু আসলে কমে গেছে। এই পুরো প্রক্রিয়াটা যদি আমরা দেখি প্রায় 4.19% পর্যন্ত এই বাস্তবায়নের হার সেটি কমেছে। এবং সময়ের সাথে সাথে আমরা যদি অ্যানালাইজ করতে থাকি তাহলে দেখব যে 5 বছরের মধ্যে হার সবচেয়ে কম। ঠিক পরের যে চিত্রটা আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই সেটি হচ্ছে যে জুলাই থেকে মে পর্যন্ত যদি টাকার অঙ্কে বা অর্থের বিচারের বিষয়টি আমরা চিন্তা করি, 23-24 অর্থবছরে এখন পর্যন্ত সরকার খরচ করতে পেরেছে মোট বরাদ্দের 1,46,375 কোটি টাকা, যেটি আসলে 2022-23 অর্থবছরেও ছিল আপনার 1,46,021 কোটি টাকা। অর্থাৎ টাকার অঙ্কে বাস্তবায়নের যে হার সেটি আসলে খানিকটা বেড়েছে 354 কোটি টাকা। যদি আমরা ওভারঅল যদি চিত্রটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, টাকার যে ডিভ্যালুয়েশন, সেক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা খুব একটা বড় না। পরের যে চিত্রটা আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে কেবলমাত্র মে মাসে টাকার অঙ্কে কী পরিমাণ আসলে বাস্তবায়িত হয়েছে। 23-24 অর্থবছরের প্রথম 11 মাসে আমরা দেখলাম যে মাত্র 8.28% পর্যন্ত সরকার বাস্তবায়ন করতে পেরেছে, যেটি আসলে
টাকার অঙ্কে 21,059 কোটি টাকা। অন্যদিকে এর আগের অর্থ বছর অর্থাৎ 2022-23 অর্থ বছরে সেটি হচ্ছিল 11.4% পর্যন্ত কিন্তু সরকার সেটি বাস্তবায়ন করতে পেরেছে। অর্থাৎ বছর ব্যবধানে আমরা যদি দেখি প্রায় 6,000 কোটি টাকার মতো কিন্তু সরকার কিন্তু বাস্তবায়ন করতে পারেনি কেবলমাত্র মে মাসে। আর মাত্র একটি মাস বাকি রয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে যে সেই মাসটায় সরকার কি পরিমাণে বাস্তবায়ন করতে পারবে। আমরা যদি পরের চিত্রটা একটু আপনাদেরকে বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই অর্থ বছর অর্থাৎ 23-24 অর্থ বছরে 2,54,391 কোটি টাকা কিন্তু সরকার বরাদ্দ রেখেছে এডিপির জন্য। সেটি আসলে প্রথম 11 মাস শেষে খানিকক্ষণ আগে আমরা বলছিলাম যে 1,46,375 কোটি টাকা সরকার ব্যয় করতে পেরেছে। অর্থাৎ এক মাসে সরকারকে কিন্তু প্রায় 42.5% পর্যন্ত এডিপি বাস্তবায়ন করতে হবে, যেটি আগলে গেল অর্থ বছরগুলোর যদি চিত্র আমরা দেখি তাহলে আমরা দেখব যে এক মাসের মধ্যে এই পরিমাণ এডিপি বাস্তবায়ন করা অনেকটাই অসম্ভব। এর পরের চিত্রটা আমরা একটু দেখে আসতে চাই। সেটি হচ্ছে যে গেল 5 বছরে অর্থাৎ 11 মাসে সরকার কি পরিমাণে এডিপি আসলে বাস্তবায়ন করতে পেরেছে। চলতি অর্থ বছরের কথা কিন্তু আমরা একটু আগেই বলেছি 57.54% পর্যন্ত বাস্তবায়ন করেছে। 22-23 অর্থ বছরে কিন্তু সেটা আরও খানিকটা বেশি ছিল, অর্থাৎ 4%-এর খানিকটা বেশি 61.73% পর্যন্ত সরকার সেটি বাস্তবায়ন করতে পেরেছে। এর আগের অর্থ বছরে করোনার পরের সময়টাতে সরকার কিন্তু খানিকটা বেশি করতে পেরেছিল, অর্থাৎ 64.84% পর্যন্ত বাস্তবায়িত হয়েছিল। 2020-21 অর্থ বছর যেখানেও কিন্তু করোনার একটা রেশ ছিল, সেই অর্থ বছরেও কিন্তু 23-24-এর চাইতে 58.36% পর্যন্ত কিন্তু সরকার কিন্তু এডিপি বাস্তবায়ন করেছে। একইভাবে যে বছরটা একেবারেই করোনা ছিল অর্থাৎ 2019-20 অর্থ বছর, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে 57.37% পর্যন্ত কিন্তু সরকার এডিপি বাস্তবায়ন করেছে। অর্থাৎ এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখলাম যে বছরের পর বছর কিন্তু কখনো বাড়ছে কখনো কমছে, পুরোপুরি কিন্তু সেটি আসলে বাস্তবায়িত হচ্ছে না। তবে এবার যে চিত্রটা দেখা যাচ্ছে সেটি কিন্তু একেবারে নেতিবাচক। গেল 5 বছরের মধ্যে একেবারে নিচের দিকে আমরা দেখতে পেয়েছি। এবার অর্থের বিচারে যে বিষয়টা আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে প্রত্যেকটা অর্থ বছরে গেল 5 বছরে সরকার কি পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে এডিপির ক্ষেত্রে। এই অর্থ বছর 23-24 আমরা দেখলাম যে 2,54,319 কোটি টাকা, অর্থাৎ সবচেয়ে বেশি গেল অর্থ বছরগুলোর তুলনায় বরাদ্দ দেওয়া হয়েছে, যেটি আসলে এর আগের অর্থ বছরের তুলনায় প্রায় 18,000 কোটি টাকা বেড়েছিল। 21-22 অর্থ বছরে আমরা দেখেছি যে 2,19,601 কোটি টাকা বরাদ্দ ছিল সরকারের এডিপিতে। একইভাবে 20-21 অর্থ বছরে 2,09,272 কোটি টাকা বরাদ্দ ছিল। 19-20 অর্থ বছর যেটি, সেখানে আমরা দেখলাম যে 2,01,199 কোটি টাকার মতো কিন্তু সরকার বরাদ্দ দিয়েছিল। অর্থাৎ প্রতি বছরই আমরা দেখেছি 8 থেকে 10,000 পর্যন্ত কিন্তু সরকার এই বরাদ্দটা বাড়িয়েছে দিয়েছে, কিন্তু দিন শেষে সেটি বাস্তবায়নের ক্ষেত্রে এক ধরনের গড়িমসি কিন্তু সেটি ঠিকমতো হয়নি। দর্শক, আমরা পরের যেই তথ্যটি বা যেই পরের যে নিউজটি সেটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমরা দেখেছি যে সংকট মোকাবেলার ক্ষেত্রে সরকার কিন্তু এক ধরনের ব্যয় সংকোচন নীতিকে প্রাধান্য দিয়েই পাশ হতে যাচ্ছে ঘোষিত বাজেট। যদি অব্যাহত থাকতে পারে এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ। এরই মধ্যে বিষয়গুলো চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। জাতীয় সংসদে যা পাশ হতে যাচ্ছে আগামী রোববার। সংশ্লিষ্টরা জানান যে ডলার সংকট মোকাবেলায় এবারও সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়টি রাখা হচ্ছে। নির্মাণ করা যাবে না সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন কোনো ভবন। গুরুত্ব বিবেচনায় অর্থ ব্যয় করা যাবে কেবল অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পেই। অন্যদিকে ব্যয় কমানোর নির্দেশনা আসতে পারে বিদ্যুৎ জ্বালানি খাতে। দেশের জিআই পণ্যের প্রচার প্রসারে আনুষ্ঠানিক ঘোষণা থাকলেও কার্যকর উদ্যোগ নেই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোর, যা আবারও সামনে এলো মাসখানেক আগে সুন্দরবনের মধুকে নিজেদের পণ্য হিসেবে ভারতের দাবির পর। এর পেছনে আমলাতন্ত্রের দায়কে দুষছে গবেষণা সংস্থা সিপিডি। সারা বিশ্বে সুখ্যাতি রয়েছে সুন্দরবনের মধুর, যার বড় অংশের উৎপাদনই বাংলাদেশে। তবে মেধাসত্ত্বের স্বীকৃতিতে বৈশ্বিকভাবে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। মাসখানেক আগে আনুষ্ঠানিকভাবে মধুর মেধাসত্ত্ব দাবি করে বসে পশ্চিমবঙ্গ সরকার। এরপরও যেন টনক নড়েনি বাংলাদেশ সরকারের। রেজিস্ট্রেশন করেছে তার পরিপ্রেক্ষিতে। তবে বিষয়টি নিয়ে এগিয়ে আসে বেসরকারি গবেষণা সংস্থা সিপিজি। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের জিআই পণ্যের প্রচার প্রসারে আনুষ্ঠানিক ঘোষণা থাকলেও কার্যকরী উদ্যোগ নেই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোর, যা আবারও সামনে এলো সুন্দরবনের মধুকে ভারতের জিআই পণ্য হিসেবে ঘোষণার পর। মধুর মেধাসত্ত্ব রক্ষায় এখনো নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। বিষয়টা হচ্ছে যে যখন হয়ে যায় তখন আমাদের ঘুম ভাঙে, কারণ এই টাঙ্গাইল শাড়ির ক্ষেত্রেও আমরা দেখেছি যে 2020 সালে তারা এটা অ্যাপ্লাই করেছে এবং 24 সালে সেটা তারা পেয়েছে রেজিস্ট্রেশনটা। তখনই আমরা একটা রিয়াকশন করলাম তাড়াতাড়ি করে। হওয়ার পরে একটা ক্যাচ আপ গেম মানে হচ্ছে, আমরা তারপরে দৌড়াচ্ছি। 7ই অগস্ট 2017 সালে বাগেরহাটের ডিসি সুন্দরবনের মধুকে ভৌগোলিক নির্দেশক পণ্য করার জন্য আবেদন পাঠিয়েছে ঢাকায়। 7 বছর হয়ে গেছে।
7 বছরের ভিতরে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যক্তিরা এইটার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। বক্তারা বলেন, আমলাতান্ত্রিক ও প্রশাসনিক দুর্বলতায় টাঙ্গাইল শাড়ির পর হুমকিতে পড়েছে সুন্দরবনের মধুর জিআই সনদ। নিজেদের পণ্যের পূর্ণ মালিকানা পেতে সরকারকে আইনি লড়াইয়ের পরামর্শ উঠে আসে এদিনের অনুষ্ঠানে। বলা হয়, বিশ্বে বহু নজির রয়েছে যৌথ মেধাসত্ত্বের, তাই সুরাহা হতে পারে ভারতের সাথে আলোচনার ভিত্তিতেও। আমরা যদি প্রাথমিক বা মূল উৎপাদনকারী হই, তাহলে কেমন করে অন্য প্রতিবেশী দেশ তার একমাত্র প্রতিনিধি হিসেবে সুন্দরবনের মধুকে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচার করার সুযোগ পেল। সুনির্দিষ্টভাবে ভারতের সাথে সমস্যা সংকুল পরিস্থিতি আমাদের যদি এড়িয়ে চলতে হয়, তাহলে কি করণীয় আছে সেটা নিয়েও আলোচনা হবে। কিভাবে আমরা উইন উইন ভাবে এটাকে আমরা মার্কেটিং করতে পারি। আমব্রেলা এগ্রিমেন্ট থাকে, তাহলে কিন্তু এই ধরনের ইস্যুগুলোকে আমরা সেইটার আন্ডারেও নিয়ে আসতে পারি। বর্তমানে বাংলাদেশের 31টি জিআই পণ্যের স্বীকৃতি রয়েছে। তখন তারা নিজেদের মধ্যে লিগ্যাল ডিসপিউট হতে পারে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। বাড়তি উৎপাদনের পরও কেবল সংরক্ষণ জটিলতার কারণে প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হয়, এমন মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বুধবার সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি বলেন যে নিত্যপণ্যের সরবরাহের স্বাভাবিক রয়েছে। চাহিদার বিপরীতে শতভাগ উৎপাদন সত্ত্বেও চালের দামে অস্থিরতা ছিল। সে সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন যে দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে। দুইটা কারণ, একটা সিজনাল প্রোডাক্ট এবং ডিমান্ড এবং সাপ্লাই তো স্টেবল থাকে, কিন্তু সাপ্লাইটা সবসময় নিরবিচ্ছিন্ন থাকে না। তো এই লিন পিরিয়ডগুলায়, গ্যাপ পিরিয়ডগুলায় আমাদের অসুবিধা হয়, যে জন্য আমাদেরকে আমদানি করতে হয় এবং কিছু পেঁয়াজ নষ্টও হয়ে যায় এই প্রক্রিয়ায়। সো এই কারণগুলোর কারণেই আমাদের, যেটা আমি বলেছি যে আমদানি রপ্তানির মাধ্যমে আমাদের এটা যেন নিরবিচ্ছিন্ন থাকে, এই চেষ্টাটা থাকবে এবং এটা সংরক্ষণের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ আগামীতে করব। ক্যাশ মেমোতে উল্লেখ না করে বিক্রি ও SMS এর মাধ্যমে ডিমের বাজার দর নিয়ন্ত্রণ করার অভিযোগে তেজগাঁওয়ের এক পাইকারি ডিম ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোর 5টায় রাজধানীর তেজগাঁওয়ের ডিমের আড়তে বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জানানো হয় যে আমানতুল্লাহ এন্টারপ্রাইজকে বাজার অস্থির করার দায়ে গতকালও 10,000 টাকা জরিমানা করা হয়। আজও একই অপরাধ করায় প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তিনি আরও জানান যে অভিযুক্ত এই ব্যবসায়ী আরও কিছু অসাধু ডিম ব্যবসায়ীদের সাথে যোগসাজশে মোবাইল SMS এর মাধ্যমে বাজার দর ঠিক করে দিত, যা আইনত দণ্ডনীয় অপরাধ। আমার জন্য অন্যায় হয়েছে, সেটা আমার জন্য চলো। আমার 50,000 টাকা পুরো 1 মাসে কামাইতে পারি না আমি, এটা আমার পেটে লাথি বসে। ডিমগুলো বিক্রি হচ্ছে পাইকারি রেটে এখানে। এই ডিমটা খুচরা পর্যায়ে যখন যাচ্ছে তখন আমরা দেখলাম যে 4 থেকে 5 টাকা করে প্রতিটা ডিমের দাম অতিরিক্ত নেওয়া হচ্ছে। 11 টাকায় যে ডিম এখানে বিক্রি হচ্ছে, সেই ডিমটা খুচরা পর্যায়ে 15 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। ডিমের বাজার নিয়ন্ত্রণ হওয়ার আগ পর্যন্ত আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন যে অভিযান অব্যাহত থাকবে। কয়েকদিনের মধ্যেই পেছনে ফেলেছিল মাইক্রোসফট, অ্যাপেলের মতো প্রতিষ্ঠানকে। হাতের মুঠোয় থাকা সকল তথ্য সংরক্ষণ ও প্রবাহের অন্যতম উপাদান চিপসেট তৈরির প্রতিষ্ঠান ইনভিডিয়া শেয়ার আর সম্পদে পিছিয়ে ফেলেছে শক্তিশালী অর্থনীতির অনেক দেশকেও। তবে শেষ পর্যন্ত টিকল না সেই সাম্রাজ্যের উত্থান। পুঁজিবাজারে টানা 3 কার্যদিবস পতনের ধারাবাহিকতায় ইনভিডিয়া ফলাফল সম্পদ তো কমেছে, সাথে অন্যান্য চিপ নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারের দরপতনেও তৈরি হয়েছে নতুন শঙ্কা। উচ্চমানের ভিডিও এডিটিং, হাই রেজুলেশন গেমিং, কম্পিউটার আর্কিটেকচারাল ডিজাইন, অটো ড্রাইভিং গাড়ি, VFX ও গ্রাফিক ডিজাইনের জন্য যে যন্ত্রাংশের প্রয়োজন তা তৈরি করে এনভিডিয়া। 93 সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠান প্রথম থেকে গেমিং ও গ্রাফিক্সের উপরে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রেখেছিল। 30 বছর পর আজ এনভিডিয়া বিশ্বের শীর্ষ চিপ তৈরির প্রতিষ্ঠান, যার সম্পদ মূল্য বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ জার্মানি, ফ্রান্সের চেয়েও বেশি। কৃত্রিম বুদ্ধিমত্তার জটিল সমীকরণকে সহজীকরণ করেছে এনভিডিয়ার চিপসেট। ম্যাগনিফিসেন্ট 7 টেক প্রতিষ্ঠানগুলো নিত্য নতুন উদ্ভাবনীকে দিয়েছে প্রাণ। ফলাফল সম্পদ বেড়ে তা এখন আকাশ ছোঁয়া। চিপসেটের বাজারে 80% এখন প্রতিষ্ঠানটির দখলে। অ্যাপল, মাইক্রোসফট, অ্যালফাবেট, অ্যামাজন, টেসলা ও মেটা, এই 6টি প্রতিষ্ঠানের সকল কাজের প্রাণ ভোমরা এই এনভিডিয়া চিপসেট।
যুগের সাথে মিলিয়ে এগিয়ে চলা প্রতিষ্ঠানের সম্পদ $1 ট্রিলিয়ন ছুঁয়েছে অনেক আগেই। এ বছরের জানুয়ারি থেকে জুন এই 6 মাসে প্রতিষ্ঠানটির শেয়ারের দর বেড়েছে 161%। কিন্তু বিধি বাম, 18 জুন $3.34 ট্রিলিয়ন প্রতিষ্ঠানের আয়ে ভাটার টান এখন। বাজার থেকে হারিয়েছে প্রায় $450 বিলিয়ন। S&P 500, ডাও জোন্স ও নাসডাকের দরপতন হয়েছে বেশ বড় ধরনের, যা নিয়ে কিছুটা শঙ্কিত বিশ্লেষকরাও। If you look at the markets are an exact reversal of what happened yesterday. সাময়িক অসঙ্গতি পুঁজিবাজারে থাকতে পারে। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সময়ের দিকে তাকাতে হবে। মনে রাখতে হবে যে রাজনৈতিক, অর্থনৈতিক সকল সূত্রই এখানে কাজ করে। সতর্কতার সাথে পা ফেলতে হবে সব পক্ষকে। মেগাটেক কোম্পানিগুলো এখন এক প্রকার পৃথিবী শাসন করছে। সে শাসনে এনভিডিয়া মুকুট হারালেও ম্যাগনিফিসেন্ট 7 টেক প্রতিষ্ঠানগুলো মুকুট ধরে রাখার দায়িত্ব ছাড়েনি এনভিডিয়া। যতটুকু হারিয়েছে তার থেকে বেশি দখল এখন এটি সুপার জায়ান্টের হাতে। ইফতেখার আলম, চ্যানেল 24। ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি, বিজনেস 24 এর এখনকার জন্য এটুকু। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।